হাই বন্ধুরা, আমি সুমনা। গল্পটা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছে একটা ছোট গল্প নিয়ে। মীনাক্ষী সেনের পারুল বিশ্বাসের মৃত্যু সম্পর্কে একটি রিপোর্ট। চলো আজকের পাঠ শুরু করা যাক। সাক্ষী বলে, রাইটার লেখে, মেয়েটা বনমালী বিশ্বাসের পায়ে আধ ঘন্টা পড়িয়া থাকবার পর বিশ্বাস বলিল যে ক্ষমা করে দিলাম। সাক্ষী এই সময় চোখ তোলে। বয়স্ক চোখের মণি স্বচ্ছ, পরিষ্কার, আর চোখ তো আসলেই ক্যামেরায়, তাতে প্রতিবিম্ব ফোটে। এখন সাক্ষীর চোখ দেখে মনে হয় জেলের ভেতর প্রতিবিম্বিত কোনো ছবি। প্রতিবিম্ব এমনভাবে কাঁপতেই থাকে। সাক্ষী এরপর অনেকক্ষণ কোনো কথা বলে না, কারণ এত কথা তার মনে পড়ে, তার মনের মধ্যে ভিড় করে আসে। এত কথার জঙ্গল থেকে, এত দীর্ঘ বৃত্তান্ত থেকে কতটুকু সে বলবে, কিভাবে বলবে ভেবে পায় না। সে তো আসলেই সবটাই দেখেছে। বাপের ঘরে ছোট থেকে বড় হয়ে ওঠা পারুল, তার পড়াশুনো, তার সেবা যত্ন, মায়া মমতা, তার বিয়ে, শ্বশুরবাড়ি আসা। ওই তো সাক্ষী যেন স্পষ্ট দেখতে পেলেন মস্ত বড় নিকোনো মাটির উঠোনের পিটুলি গোলার আলপনা। দুধ আলতার থালায় পা দিয়ে ভিজে উঠেছে পারুলের পা। মাটির উঠানে আলতা পরা ভেজা পায়ের রাঙা অস্পষ্ট ছাপ ফেলে ফেলে ধুলো মাখা পায়ে স্বামীর ঘরে পা দিচ্ছে পারুল। তার নত মুখ। মেয়ের জন্য বহু কষ্টে 3 পদ গয়না জোগাড় করেছিল বাপ। বরপক্ষের দাবি মতো জোগাড় করা সেই 3 পদ সোনার গয়নায় তখনও যেন লেগে আছে পারুলের চোখের জল আর তার বাপের দীর্ঘ নিঃশ্বাসের দাগ। শরীরের লাল ওড়না আর সস্তা দামের পাতলা রক্তরং বেনারসির ঝলমলানি। ওই উঠানে যেখানে নতুন বউ পারুলের পায়ে লাল দাগ পড়েছিল, সেইখানে শ্বশুরের পায়ে উপুর হয়ে পড়েছিল পারুল আধ ঘন্টা। আপনার কথাগুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে না? একটু গুছিয়ে যদি বলেন। সময় নিন। ইমোশনালি আপডেট হয়ে পড়ছেন, বুঝতে পারছি। প্লিজ টেক ইওর টাইম। সাক্ষী চোখ তুলে তাকায়। হ্যাঁ, উল্টো পাল্টাই হয়ে যাচ্ছে। আমি বরং প্রথম থেকে। হ্যাঁ, যেমন আপনার সুবিধা বলেন। সাক্ষী বলে, রাইটার লেখে, আমি শ্রী বিমল চৌধুরী আপনাদের নোটিশ মূলে হাজির হইয়া নিম্নে সম্পূর্ণ সুস্থ শরীর মনে আমার বয়ান প্রদান করিতেছি। নির্বাচনের 20-22 দিন আগে ছেলে বাবা মা উদয়পুর যায় এবং আমাকে রমেশ চৌমুহনীতে পায় এবং বলেন যে পারুল বিশ্বাসকে বউ হিসাবে তাদের বাড়িতে রাখতে রাজি না। এই কথা তাহারা ধমকের মধ্যে বলেন। তখন আমি বলিলাম যে কিছুদিন আগে মেয়ের বাড়ির লোকজন হরচন্দ্র বিশ্বাস, হারুন মিয়া, বাবুলাল দাস, মামুন সাহা তাদের সামনে মেয়ে নিতে রাজি হইলেন। আধ ঘন্টা ধরিয়া উভয় পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে মীমাংসা করিয়া মিষ্টি খাওয়া দাওয়া হলো। মেয়েটা বনমালী বিশ্বাসের পায়ে আধ ঘন্টা পড়িয়া থাকার পর বিশ্বাস বলিল যে ক্ষমা করে দিলাম। এই কথা বলিয়াছিলেন কেন? এরপর ভদ্রলোক রাগারাগির মধ্যে অনেক কথা বলিবার পর বললেন যে মেয়ের মা বাবা ভালো না। আপনারা যদি মেয়ে না আনেন, পরবর্তী সময়ে মেয়ের কিছু হয়ে যায় তা আমরা জানি না। এ কথা বলার পর আমি ভয় পাইয়া বলিলাম যে আপনি মেয়ের বাবা জ্যাঠার সঙ্গে দেখা করে যান। বিশ্বাস বলিলেন, তাহাদের আমি জানি না। যতবারই আমি জিজ্ঞেস করি কি কারণে এই করিতেছে, সে বিষয়ে কোনো উত্তর দিলেন না। শুধু বলে
যে মা বাবা ভালো না, আরও প্রকাশ যে পারুলের যাতে সন্তান না হয় তার জন্য শ্বশুর শাশুড়ি ছেলেকে দিয়া বহু খাওয়াচ্ছেন। ইহা পারুলের ইচ্ছার বিরুদ্ধে ট্যাবলেট খাওয়ানো হতো। আপনি একটু এলোমেলো হয়ে যাচ্ছেন, বরং নির্দিষ্ট করে বলুন। প্রসেনজিৎ বিশ্বাস, পারুলের স্বামী, কেন বাপের বাড়ি পাঠিয়েছিলেন পারুলকে? কারণ কিছু বলেছিল? হ্যাঁ, বলেছিল তো। পারুল তো আমার সব কথাই, আমার মেয়ের মতন পারুল। বাপেরে যা কইতে পারে নাই তাও আমারে। সাক্ষী আবার গুরুচণ্ডালির দোষ করে ফেলে, এলোমেলো হয়ে যায়। তার মাথার ভেতর তখন পারুলের স্মৃতি, শব্দ, কথা, টুকরো টুকরো, হাজার হাজার। কাকু, পাক করছন্নি? কাকু সরদেহি, বিছনা তুলিয়া দি। আয় মা, আগে ঘরে আয়। বড় আদরে তিনি পারুলকে মা বলে ডাকতেন। আহা, মা তো বটে। পারুল বেটি ছাড়া কে আসে বুড়ো ছেলের আঙিনায় তুচ্ছ কাজ করে দিতে? মা ছাড়া কে বুড়ো ছেলের এত খবর বার্তা নেয়? পারুলের পাতলা সে ছিপছিপে গরম সোনা রঙের শরীর, মস্ত দুটি চোখ বালিকার, তবু মায়ের হাঁটু ছাপিয়ে পড়া কোকড়ানো সেই কালো চুল মনে করতে করতে সাক্ষী সাক্ষ্যের খেই হারিয়ে ফেলেন। কাকু, সকাল্লা ভাত খাইছনি? কাকু, মা এই তরকারিটা দিছে, স্বাদ হয়েছে, খাও। উঠো, ছানে যাও। পারুলের এইসব হাজার প্রশ্ন, খোঁজ খবর, অথচ তিনি যে বাড়ির এক কোণে এই হাফওয়ালা ঘরটায় পড়ে থাকেন সে কথা বা আলাদা করে খেয়াল থাকে এ পৃথিবীতে আর কার? যে কোনো কাজে লাগে না তাকে লোকে মনে রাখার কি কাজ? লোকে তাকে ভুলে থাকে, তিনিও তাদের ভুলে যান। এই ভুলে যাওয়ার মধ্যে এক অদৃশ্য বোঝাপড়াও আছে। যখন তার মতো পাকা চুল মাস্টারমশাইয়ের পরামর্শ কারো দরকার হয় তারা আসে, তিনি বুদ্ধি দেন সাধ্যমতো। আর তার বার্ধক্যের কোনো প্রয়োজনে কাউকে কাজে লাগলে তিনি নিঃশব্দে সাহায্যপ্রার্থী হন, লোকে তাকে সাহায্য করে। এই বোঝাপড়ার মধ্যে তিনি পারুলদের পশ্চিম কোণের হাফওয়ালা ঘরটাতে দূর সম্পর্কের আত্মীয়র অধিকারে অথবা ভাড়াটের অধিকারে চুপচাপ পড়ে থাকেন। এত চুপচাপ যে মাঝে মাঝে তিনি নিজেও ভুলে যান নিজের অস্তিত্ব। ভোলে না কেবল এক ফোঁটা মেয়ে পারুল। গাহ দেখি গরম লাগে, জ্বর নেই? না, 7 দিন ছান করো নাই। এইসব কত যে খোঁজ খবর পারুলের, কত প্রশ্ন, কত শাসন। আয় মা, ঘরে আয় মা। মা ডাকের সেই আনন্দ, মা ডাকের সেই পারুল। 17 বছরের পারুল, এই তো সেই দিন শ্বশুর ঘর করতে গেল শরতের শেষে এক বিকালে। আমি ডাকি মা, 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 তো কানে শোনে না। ছাইরা দিতে পরানো বিদরে, রে অবলা। সাক্ষীর চোখ দিয়ে জল গড়িয়ে এলো। কেন মা তোদের শ্বশুর বাড়ি যাইতো এত হুড়াহুড়ি? হায় অবলা। ওনারে একটু সময় দেওয়া যাক সামলে নিতে। বরং দ্বিতীয় সাক্ষী মেম্বার সুদীপ দাস। সুদীপ দাস বলে, রাইটার লেখে, আমি শ্রী সুদীপ দাস, পঞ্চায়েতের সদস্য। সজ্ঞানে বলিতেছি যে বিয়ের আগে যে কোনো একটি ছেলের সঙ্গে পারুল বিশ্বাসের যোগাযোগ ছিল এ কথা পারুল তার স্বামীকে বলেছিল। এ কারণে তার স্বামী পারুল বিশ্বাসকে তার বাপের বাড়িতে পাঠিয়েছিল। আমি তো সবই। প্রথম সাক্ষী আবার চোখ তোলে। চোখ তো আসলে ক্যামেরাই। পারুল তো সব কথাই আমারে। দ্বিতীয় অংশ। সে কোনো এক রাতে স্বামীর কাছে সৎ হবার স্বাদ হলো পারুলের। সে রাত ছিল বসন্তের, জ্যোৎস্না ছিল
অপার। আকাশের ঠিক মধ্যখানে উঠে স্পষ্ট গোল চাঁদ তাকিয়েছিল পৃথিবীর দিকে। সমস্ত পৃথিবীতে লেগেছিল চাঁদের ধূসর আলো। বাতাস ছিল হালকা, ফুরফুরে, সামান্য ঠান্ডার আমেজ মাখা। এমন রাতে মাথার উপর তাকালে আকাশকে মনে হয় উদার ও অনন্ত। এমন জ্যোৎস্নায় সব কিছুকেই কেমন পবিত্র পবিত্র লাগে। ছোট্ট টিলার ওপর মাটির ঘরগুলো ধপধপ করে চাঁদের আলো। অন্ধকার ভেদ করে জেগে ওঠে তাদের দুধ সাদা দেয়ালগুলো। পিপুল, ছাদিম আর বাদরলাঠি গাছ ভরা জঙ্গল থেকে শোনা যায় পাতা নড়ার আওয়াজ। সে রাতে এমনকি কোকিলও ডাকছিল মাঝে মাঝে। কোকিলের সেই ডাকের মোহে মাথার উপর সেই আকাশে প্রতিটি তারাকে দেখে যাচ্ছে আলাদা আলাদা, স্পষ্ট আর উজ্জ্বল। সেই আকাশের স্পষ্টতা অভিভূত হয়ে জ্যোৎস্নায় আচ্ছন্ন হয়ে থাকা পৃথিবীকে দেখতে দেখতে সব কিছুই কেমন পবিত্র লাগলো পারুলে। পবিত্র আর উদার। স্বামীর সঙ্গে তাদের মাটির ঘরখানার পেছন দিকে দাওয়ায় বসে থাকতে থাকতে গত 1 বছরে তার শরীরে স্বামী যে নিবিড় আসক্তি, তাকে মনে হলো প্রেম। ঘরকন্নার কাজে তার কঠোর পরিশ্রমে শাশুড়ি যে আরাম আর তৃপ্তির শ্বাস, তাকে মনে হয় ভালোবাসা। তার বাপের দেওয়া 7,000 নগদে শ্বশুরের কাঠের ব্যবসা, পালে হাওয়া লাগানো শ্বশুরের যে উল্লাস, তাকে মনে হয় স্নেহ। 17 বছরই তো বয়স পারুলের, তার বেশি তো নয়। তাই সেই রাতে মায়ায় স্বামীর শরীরের সঙ্গে ঘন হয়ে বসল পারুল। গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, একটা কথা কইতাম, শুনতনি? পারুলের স্বামী প্রসেনজিৎ বিশ্বাস মোটা দগের ছেলে। এইসব জ্যোৎস্নার রাত্রির, বসন্ত ঋতু, তারা ভরা আকাশ কিংবা কোকিলের ডাক তার মনে কোনো প্রভাব বিস্তার করতে অক্ষম। বউয়ের সঙ্গে বসে চিরকালের প্রেমিক প্রেমিকার মতো বকবক করে কথা বলাও তার পছন্দ নয়, প্রয়োজনও হয় না। এসব বকবকানি সেই দিনের বেলা রেনুর সঙ্গে সেরে নেয়। রেনু তার বিয়ের আগের প্রেমিকা। বিয়ের পর পরকীয়া হয়ে সে প্রেম গাঢ় হয়েছে। পারুল যখন প্রসেনজিৎকে ডাক দেয়, তখন সে অন্যমনস্ক হয়ে কোনো কিছু ভাবছিল। তার 21 বয়সের তরুণ কপালে কুটিল ভাঁজ পড়েছিল। সেই ভাঁজ কপাল ধরে রেখেই সে বইয়ের দিকে ফিরে বলল, আবার কী তা শুনতাম? বিয়ার আগে না, আমার লগে ক্লাস 11-এ একটা ছেলের। প্রসেনজিৎ ঘুরে বসল সরাসরি পারুলের দিকে। তার কপালের ভাঁজ অদৃশ্য হয়ে চোখ জ্বলে উঠল। রাগ নয়, অন্য কোনো উত্তেজনায়। কী তা? ক্লাস 11-এর একটা ছেলের লগে লাইন কর্তা? শুনছিলানি? বিয়ার আগে সারছ ওইসব কাজ? পারুলের সমস্ত শরীর মন ছিছি করে উঠল। জ্যোৎস্না রাতের পবিত্রতায় মিলিয়ে গেল। আকাশের উদারতা অদৃশ্য। অন্ধকার মধ্যরাত্রি ঝুঁকে পড়ল তার শরীরের ওপর। প্রেম মানেই কি শরীর? হয়তো প্রসেনজিৎ তাই বোঝে। বিয়ের পর পারুলের শরীর ছাড়া অন্য কিছুতেই উৎসাহ দেখায়নি প্রসেনজিৎ। কিন্তু পারুলের বিয়ের আগে প্রেম তো তা নয়। সে প্রেম মানে চুপি চুপি, হাতে হাতে চিঠি চালাচালি, আড়াল আবডাল খুঁজে ফিসফাস করে অর্থহীন কথা বলা, মন কেমন করা, শরীর কেমন করে ওঠা। কিন্তু তার স্বামী এসব কী ভেবে বসল? স্বামীর কথায় বিব্রত, লজ্জিত, ভয় পেয়ে যাওয়া পারুল স্বামীর বিশ্বাস অর্জনের জন্য মরিয়া হয়ে ওঠে। আরে ছি ছি, কী তা কও? বিয়ের আগে নি মানসে ইতা করে? দিদির অবস্থা দেখেছি না আমি। শান্তনু দাদার লগে ইতা করিয়া তো। আরে কও কি, তোমার দিদির বিয়া হয় নাই? কী কারণ? প্রসেনজিৎ উত্তেজনায় একবার উঠে দাঁড়ায়
আর বসে পড়ে। তার চোখ পারুলের দিকে তাকিয়ে জ্বলন্ত থাকে, আর পারুল ক্রমশ দোষ স্থালনের চেষ্টায় এক ভুল থেকে আর এক ভুলে চলে যায়। নিজের বিয়ের আগে নির্দোষ প্রেমের কথা, নিজের দিদির বিয়ের আগে কলঙ্কের কথা বলে ফেলতে ফেলতে পারুল টের পায় সে ফাঁদে পড়েছে। মাকড়সার জালে পড়া পোকার মতো পাঁকে জড়িয়ে পড়ে ফাঁদ থেকে বের হবার রাস্তা নেই। টের পেতে অজানা ভয়ে সে বিবর্ণ হয়ে ওঠে। সেই রাতেও পারুলের শরীরে প্রসেনজিৎ তার স্বামীর অধিকার কায়েম রেখে পারুলের মনে পরিত্রাণের ক্ষীণ আশা জাগিয়ে তোলে। ফলে ভয়ানক ভয় ভাবনা মন নিয়েও শেষ রাতে ঘুমিয়ে পড়ে পারুল। পরদিন ভোরবেলা উঠে পারুল টের পায় তার আগেই গোটা বাড়ি উঠে পড়েছে। চতুর্থ মঙ্গলের পরদিন সে যখন নতুন বউ, তখনও সে এমন দেখেনি। পারুলই ঘুম থেকে ওঠে সবার আগে, রান্নাঘর মুক্ত করে, কুয়াতলার এঁটো বাসন মেজে ল্যাপা পোঁছা সেরে চুলা ধরিয়ে চায়ের জল বসায়। এই সময় ওঠে তার শ্বশুর। শ্বশুরের দোকানে যাওয়ার তাড়া থাকে। চা তৈরি করে ডাক দিলে শাশুড়ি ওঠে। প্রসেনজিৎ ওঠে যখন ইচ্ছা, তার কোনো কাজ নেই, কাজের তাড়াও নেই। সে ইচ্ছা মতো বিছানায় গড়াগড়ি দেয়। অথচ সেদিন ভোরবেলা উঠে পারুল টের পায় শ্বশুর, শাশুড়ি এবং প্রসেনজিৎ সকলেই ঘুম থেকে উঠে বড় ঘরে জমায়েত হয়ে কি এক গভীর আলাপে মত্ত। পারুল সেখানে যেতে সাহস পায় না। ভয়ে তার মাথা ঘোরে, বুক ঢিপ ঢিপ করে। পরে চা নিয়ে কাঁপতে কাঁপতে বড় ঘরে ঢুকতে ঢুকতে সে শুনে শ্বশুর বলছে, রেনুর বাপ তো তৈয়ার, 10,000 রেডি কয়। পিছা মায় পিছার বাড়ি দিয়া বিদায় কর নষ্ট বজ্জাতরে। পারুল তার হাসি মুখ শাশুড়ির গলা নিজেই চিনতে পারে না। শ্বশুরের মা ডাকও কেমন অলীক অবাস্তব এক অতীতকালে মিলিয়ে যায়। ক্ষণিক পরে প্রসেনজিৎ দাওয়ার খুঁটি শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা পারুলের হাত ধরে টানে, চল, এক্ষুনি চল। কই যামু? পারুল তার শক্ত করে ঘরের খুঁটি আঁকড়ে ধরে। ওইখানে বাপের ঘরে আতপাগল নষ্ট চরিত্রে ছাপ মারা দিদি, বুদ্ধিহীনের মতো নীরব মা, আর খিটখিটে বদমেজাজি বাপ। এক মেয়েচির আইবুড়ো হয়ে ঘাড়ে চেপেছে, অন্য মেয়েকে শেষ সম্বল জমি জিরেটুকু বিক্রি করে বিয়ে দেওয়ার পর খিটখিটে মেজাজ আর ঘর ঘর কাশি ছাড়া কিছুই অবশিষ্ট নেই পারুলের বাপের। বিয়ের পর আবার সেই অভাব আর অশান্তির সংসারে কোন মুখে ফেরত যাবে পারুল? কই যামু? কেমনে যামু? তবু পারুলের হাত খুঁটি থেকে ছাড়িয়ে তাকে দাওয়া থেকে উপড়ে নিয়ে বাড়ির বাইরে রেখে আসে প্রসেনজিৎ সেই সকালেই। সেদিন রাতে পারুল আমার ঘরে আসিয়া কাঁদিতে কাঁদিতে সব কথা বলে। যদিও প্রথম সাক্ষীর বয়ান তখন স্থগিত ছিল, তবু প্রথম সাক্ষী অদৃশ্য রাইটারের উদ্দেশ্যে কথাগুলি নিজে নিজেই আপন মনে বলেন। পর্ব 3। সাক্ষী সুদীপ দাস আরও বলেন, বিয়ের আগে একটা কথা বলার কারণে তার স্বামী পারুল বিশ্বাসকে বাপের বাড়ি পাঠিয়েছিল। পরে পারুলের গ্রামবাসী তার শ্বশুরকে অনুরোধ করেন যাতে বনমালী বিশ্বাস বউকে শ্বশুর বাড়ি ফেরত আনেন। বনমালী বিশ্বাস রাজি হন নাই। পরে একদিন পারুলের গ্রামবাসীরা তারা পারুলকে স্নেহ করিত। পারুলকে নিয়া রাজার বাগের গ্রাম প্রধান হরচন্দ্র বিশ্বাস, হারুন মিয়া, বাবুলাল দাস, মাখন সাহা, বিমল চৌধুরী, প্রাক্তন শিক্ষক
আরও লোকজন নিয়ে আসিল। বনমালী বিশ্বাসের পক্ষেও গ্রামবাসী আসিল। সভা বসে, একটি কাগজ করা হয় স্ট্যাম্পের ওপর। তারা রাজি হয় মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে। রাজারবাগ থেকে আসা লোকগুলো বনমালী বিশ্বাসের বাড়ি খাওয়া দাওয়া করে ফ্রিভাবে মেলামেশা করে সন্ধ্যায় চলে যায়। এর দিন 15 পর বনমালী বিশ্বাস আমাকে ডাকিয়া বলে, বউ আবার আগের মতো করে আগের কথা নিয়ে। ওকে আবার বাপের বাড়ি পাঠান, আর কখনো আনিব না। আমি বলি, আপনি নিয়ে যান না কেন মশাই? বনমালী বিশ্বাস তবু জোর করিতে থাকে আমি যেন লোক নিয়ে রাজারবাগে যাই। আমি রাজি হই নাই। তারা পারুলকে প্রচণ্ড অশান্তি করিত, এ কথা ঠিক। মারা যাওয়ার আগের দিনও পারুল আমার বাড়িতে আসিয়াছিল। সে বলে তার স্বামী তাহাকে চর দিয়াছে। বলে ওরা আমাকে তাড়িয়ে ছেলের আবার বিয়ে দিতে চায় বর্দা। সে কিন্তু শক্ত হইয়া বলে যে কোনো মতেই বাপের বাড়ি যাইবে না। পরদিন শুনিতে পাই পারুল শ্বশুরবাড়ির কাঁচা কুয়াতে পড়ে মারা গেছে। তারা কি দুর্ঘটনার পর পারুলের বাপের বাড়ি খবর দিয়েছিল? এ প্রশ্নের জবাব পঞ্চায়েতের সদস্য পরিষ্কারভাবে বলেন না, তারা কোনো খবর দেয় নাই। তবে পাড়ার একটি ছেলে সারসিংমুড়াতে গিয়ে পারুলের এক পিসির বাড়িতে খবর দেয় নিজে নিজেই। তাতে পারুলের বাপের বাড়ির লোক খবর পায় পোস্টমর্টেমের পরে। প্রথম সাক্ষী শ্রী বিমল চৌধুরীর এইখানে আবার চোখ তোলেন। তার চোখের দৃষ্টি এই সময় উন্মত্তের মতো দেখায়। মায়েরে, তোর পুড়াইয়া ফেলার পর আমি খবর পাইলাম, তার মরা মুখও তো আমি একবার দেখিলাম না। হায় মা, সিন্দুরে রাখিয়া পাও, চরণ চিহ্ন দিয়া যাও। তোর একখানা রাঙা পায়ের চিহ্ন তো তারা রাখতে দিল না আমার কাছে। বিমল চৌধুরীর কুঞ্চিত গালে ভাঁজে ভাঁজে চোখের জল জমতে থাকে। ছায়রা দিতে পরানো বিদরে, রে অবলা। বৃদ্ধের চোখের জলের দিকে চেয়ে থাকতে থাকতে সাক্ষী সুদীপ দাস আরও বলেন, আমার ধারণা মৃত্যুটা হত্যা নয়তো দুর্ঘটনাও হবে, বা আত্মহত্যা নয়। কারণ মৃত্যুর আগের দিন পারুল আমাকে বলে সে বাঁচতে চায় আর স্বামীর ঘরেই থাকতে চায়। তাছাড়া অত অশান্তি আর অপমান সহ্য করেও যে স্বামীর মন ফেরাতে চেয়েছে, সে আত্মহত্যা করবে না। তৃতীয় সাক্ষী করুণা ভৌমিক বলেন, গত শনিবার পারুলকে মৃত অবস্থায় কুয়ার ভিতর পাওয়া যায়। তারপর থানা থেকে মর্গে পাঠিয়ে মেয়ের বাড়ির লোক এসে পৌঁছানোর আগেই পোস্টমর্টম করার ও ডাক্তারকে দিয়ে অস্ত্রোপচার করায় ও রিপোর্ট নেয়। কিন্তু ডাক্তারবাবু মেয়ের পক্ষকে কোনো রিপোর্ট দেয় নাই। পারুলের গ্রামের 93 জন মহিলা এক লিখিত অভিযোগ লেখেন বনমালী বিশ্বাস, তার স্ত্রী মায়েরানী ও তার পুত্র প্রসেনজিৎ বলিত, তোর মেয়েকে খুন করে প্রয়োজনবশত জেল খাটব, তবু এই মেয়ে রাখব না। তারা আরও লেখে, মৃত্যুর আগে একদিন পারুল রানী বিশ্বাসকে তারা দৈহিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। তখন পারুল তার কাকা শ্বশুরের বাড়ি আশ্রয় নেয়। পাড়ার লোক কাকা শ্বশুরকে বলে পারুলকে শ্বশুর বাড়ি রেখে আসার জন্য। তিনি বলেন, আপনারা অনুরোধ করছেন, কিন্তু বনমালী বিশ্বাস লোক ভালো না, তারা পারুলকে প্রাণে মেরে ফেলতে পারে। তারপর পারুলকে জিজ্ঞেস করিলে সে বলে যে বনমালী বিশ্বাস ও তার পরিবারের সবাই যদি তাকে মেরেও ফেলে, তবু সে স্বামীর বাড়িতেই যাবে। কারণ পারুল যদি স্বামীর বাড়িতে না থাকে, তবে প্রসেনজিৎ তার মাস্তুতো ভাইয়ের শালিকা, যার সঙ্গে বিয়ের আগে থেকেই প্রসেনজিতের দৈহিক সম্পর্ক রয়েছে, তাকে বিয়ে করে ফেলবে। কারণ রেণু, সেই মেয়ের বাবা, এখন 12,000 টাকা নগদ ও 4 পদ গয়না জোগাড় করেছে
বনমালী বিশ্বাসকে দেবার জন্য। আর রেনু অন্য কোথাও বিয়ে হবে না জানা কথা, তাই পারুল থেকে যেতে বাধ্য হয় ওই বিয়ে ঠেকানোর জন্য। এত নির্যাতন সয়েও স্বামীর ঘরে পড়ে থাকে। তারা আরও লেখে, আমাদের বিশ্বাস তারা পারুল বিশ্বাসকে কাঁচা কুয়োতে ফেলে মেরে ফেলেছে। অতএব সবিনয় প্রার্থনা উক্ত ঘটনার পূর্বাপর পর্যালোচনা করে দোষীদের নজরবিহীন শাস্তি দিতে আজ্ঞা হয়। পর্ব 4। পুলিশ অবশ্য পূর্বাপর পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয় যে পারুলের মৃত্যু ঘটনাটি হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু। পুলিশের রিপোর্টে প্রকাশ পায় ঘটনার দিন ছিল দোল। সকালে পারুলের পিস্তুত ননদ আর তার বান্ধবী বৌদিকে রং দিতে বেলা 10টা নাগাদ পারুলের বাড়ি আসে। সারা বাড়িতে তারা কোনো মানুষ দেখতে পায় না। তারা পারুলকেও কোথাও খুঁজে পায় না। অথচ দেখে রান্নাঘরের উনুনে টকবক করে ফুটছে ভাত। ভয় পেয়ে তারা পারুলের শ্বশুরবাড়ি লাগোয়া ভিটার বসবাসকারী পারুলের দাদা শ্বশুর বৃদ্ধ খগেন নমকে ডেকে আনে। তিনজন খুঁজতে খুঁজতে কাঁচা কুয়োর সামনে সাবান মাখা অবস্থায় প্রসেনজিতের প্যান্ট দেখতে পায়, কিন্তু পারুলকে দেখে না। সন্দেহবশত কুয়োতে উঁকি দিয়ে তারা দেখে জলের মধ্যে হুড়হুড়ি উঠছে। ভয় পেয়ে তারা চেঁচামেচি করলে দুজন প্রতিবেশী এসে পারুলকে জল থেকে তোলে। পোস্টমর্টেম রিপোর্ট বলে পারুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই এটি খুন নয়, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু। কারণ মৃত্যু হয়ে জলে পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ দুর্ঘটনাতেই এমন ঘটে। যে দুজন প্রতিবেশী পারুলকে তুলেছিল তারা এবং পারুলের ছোট দেওরও এমনকি বলে পারুলকে যখন জল থেকে তোলা হয় সে বেঁচে ছিল, এমনকি কথা বলার চেষ্টা করছিল। পরে অটোতে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ অবশ্য সেই দুই প্রতিবেশী সাক্ষ্য লিপিবদ্ধ করে নাই, লিপিবদ্ধ করতে ভুলে যায়। পারুলের পিস্তুত ননদের সঙ্গে যে মেয়েটি কাঁচা কুয়োতে পারুলের মৃতদেহ দেখেছিল তার সাক্ষীও। বৃদ্ধ খগেশ নমকেও সাক্ষ্য তারা নেয় না, কারণ সে এত বৃদ্ধ যে বানানো মিথ্যা বলা তার পক্ষে অসম্ভব নয়। পুলিশ অবশ্য একথা স্বীকার করে যে মৃত্যুর আগে পারুলের শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন করত, কিন্তু তাদের রিপোর্ট তবুও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় পারুলের মৃত্যু হত্যা নয়, দুর্ঘটনা। লোকে অবশ্য বলে এই দুর্ঘটনা বনমালী বিশ্বাসের বেশ ক্ষতি হয়ে যায়, কারণ রেনুর বাপের কাছ থেকে যে 12,000 টাকা তার পাওনা ছিল, ছেলে প্রসেনজিতের দ্বিতীয় বিবাহ বাবদ তার 8-9 হাজার খরচা হয়ে যায় থানা পুলিশ ও সমস্ত হাঙ্গামা মেটাতে। পারুলের গায়ে 3 পদ গয়না বিক্রি করতে হয় পাড়া প্রতিবেশীকে পারুলের শ্রাদ্ধে খাওয়াতে। কোথাও কোনো চোখের জলের দাগ নেই। এমনকি পারুলের মা বাবা থানায় অভিযোগ জানাতেও অনিচ্ছা প্রকাশ করে মেয়ে সন্তান ঘরে আসে চলে যাওয়ার জন্য, যা আবহন বিসর্জনের জন্য। তার জন্য কতদিন তার চোখের জল বরাদ্দ থাকে। যে 93 জন মহিলা অভিযোগক্রমে বনমালী বিশ্বাসে এত থানা পুলিশ আর তদন্তের হাঙ্গামা পোহাতে হয়, তারাও তদন্ত শেষ হবার আগেই নিজেদের জীবনযাপন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, পারুলের ভুলে যায়। কেবল মাথা খারাপের মতো হয়ে যায় প্রথম সাক্ষীর। কে জানে রক্তের সম্পর্ককে মিথ্যা করে কবে কোথায় মানুষে মানুষে কোন বন্ধন তৈরি হয়। বৃদ্ধ তার সাক্ষ্য আর কোনোদিনই শেষ করতে পারেন না। চোখের জলে তার গলা বন্ধ হয়ে যায়। মাইরে ভাসাইলি জলে, কি তান লইয়া যাইমু ঘরে, ছাড়িয়া দিতে পরাণে কি করে রে অবলা। তার অসমাপ্ত সাক্ষ্য বারবার এই এক দৃশ্যে এসে আটকে যায়। তারপর মেয়েটা
বনমালী বিশ্বাসের পায়ে আধ ঘণ্টা পড়িয়া থাকার পর বিশ্বাস বলিল যে ক্ষমা করে দিলুম। সে অদৃশ্য আততায়ীকে বারবার প্রশ্ন করে, তাহা হইলে এই কথাটা বলিয়াছিলেন কেন? শেষ হলো আজকের ছোট গল্প। মীনাক্ষী সেন রচিত পারুল বিশ্বাসের মৃত্যু সম্পর্কে একটি রিপোর্ট। গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।